দেখো, তোমরা প্রত্যেকেই জানো যুদ্ধ হয় সমানে সমানে। ধরো যদি একটা পক্ষ আগে থেকেই শক্তিশালী আর একটা পক্ষ দুর্বল, সেখানে কি যুদ্ধ সম্ভব? যে দুর্বল পক্ষ সে তো আগে থেকেই হেরে বসে থাকবে। কোন প্রসঙ্গে কথাটা বলছি তোমরা জানো। হ্যাঁ, 29 তারিখ আমরা দেখলাম মাঝ রাত্রে এসএসসি গ্যাজেট প্রকাশিত করলো, এবং করলো ঠিক আছে, সুপ্রিম কোর্টের চাপে এই নোটিফিকেশন তাকে পাবলিশ করতে হয়েছে। কিন্তু পাবলিশ করার পরেও দেখছি আবার একটা সেই গাড্ডা খুলে রেখে দিয়েছে। যেটা কি, সেটা নিয়ে আবার সমস্যা সৃষ্টি হলো। প্রত্যেকে তোমরা জেনে গেছো যে কি কি বলা হয়েছে গেজেটে। বিষয়টা এখন যে পরীক্ষা যেহেতু সিলেবাস থাকবে 2016, সবকিছু 2016 মতোই হচ্ছে, তাহলে এই রুলস রেগুলেশনে কেন পরিবর্তন আনতে হবে বা কেন আনা হলো? রুলস রেগুলেশনের এই পরিবর্তন কেন করা হচ্ছে? 2016 যে প্যানেল ক্যান্সেল হলো দুর্নীতির কারণে, যোগ্য শিক্ষকরা এখানেও পরীক্ষায় বসতে পারবে এবং নতুনরাও বসতে পারছে। সবাই যখন পরীক্ষায় বসতে পারবে, সেক্ষেত্রে দেখো সেই সিলেবাস একই থাকবে, সবকিছুই একই আছে, কিন্তু নতুন করে সমস্যা সৃষ্টি করে দিল আবার কি? একাডেমিকে নাম্বার কমিয়ে দেওয়া, ইন্টারভিউয়ে ডেমনস্ট্রেশনে নাম্বার বাড়িয়ে দেওয়া, এবং তো আরো একটা বড় ব্যাপার যে 10 নাম্বার এক্সপিরিয়েন্সে দিয়ে দেওয়া। আগে কেমন ছিল? আগে ছিল 2016 যে নিয়ম পদ্ধতি মেনে 55 নাম্বারের কি ছিল, এমসিকিউ পরীক্ষা হতো। তারপর কি? তারপর ছিল 35 নাম্বার একাডেমিকে, এবং সেটা একদম 10 টু গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন। এবার তারপর কি ছিল, 10 নাম্বারের ইন্টারভিউ, মানে কত হচ্ছে 100। সেটা এখানে কি করা হলো, 60 নাম্বারের পরীক্ষা মানে এমসিকিউ, তারপর 10 নাম্বার কি রাখা হচ্ছে, একাডেমিক। 35 থেকে কমিয়ে একেবারে 10 একাডেমিকে। আচ্ছা, তা না হয় ভালো কথা। তারপরে 10 নাম্বার আবার ইন্টারভিউ এর জন্য শুধু, যেখানে ভাইভা প্রসেস চলবে, আর 10 নাম্বার যেটা ডেমনস্ট্রেশন, যেখানে তোমাকে ডেমো দিতে হবে, আর 10 নাম্বার অভিজ্ঞ শিক্ষকরা তাদের এক্সপিরিয়েন্সের উপর নাম্বার পাবে। আচ্ছা, ভালো কথা, নাম্বার পাবে তো পাবে, ঠিক আছে, তা বলে 10 নাম্বার, মানে একটা ইয়ারে 2 নাম্বার করে, এটা কি সম্ভব? এটা কিছু ছেলের হাতের মোয়া, যা ইচ্ছা তাই বলে দিলেই হলো? দেখো, এসএসসি তে এই পদ্ধতি ছিল না। এখন সহজ কথা, 2016 মতো সবকিছু হলে নতুন রুলস রেগুলেশন আসবে কেন? সেটাও 2016 মতোই হবে। 2016 ক্যান্ডিডেটরাও তো পরীক্ষায় বসছে, তারা সিলেবাস এক নেবে, এদিকে তারা বলবে আমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার দাও, সেটা বললে তো হবে না, সব দিকেই সমান সমান করতে হবে। কি বিষয়টা আমি যেটা বলছিলাম, দেখো এক্সপিরিয়েন্সটা যদি আমি ধরেও নি কোনো একটা দিক থেকে, যেমন তোমরা জানো যে সিএসসি তে এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দেওয়া হয়, সেখানে কত থাকে, পার ইয়ার 0.5 আছে, 0.5। এটাও যদি করতো যে 0.5, তাও হয়তো কোনো একটা দিক থেকে মেনে নেওয়া গেলেও যেতে পারতো, কিন্তু একেবারে 10 নাম্বার, 5 দুয়ে 10, কি অদ্ভুত বিষয়, কি অদ্ভুত প্রহসন। নতুনরা পরীক্ষায় বসবে, কিন্তু তাদের গলা টিপে মেরে দেওয়া হচ্ছে আগে, তাদের সমস্ত মনোবল আগে থেকেই ভেঙে দেওয়া হচ্ছে। কারণ তারা তো পরীক্ষাতেই বসছে, 90 নাম্বারের পরীক্ষায় তারা বসবে, তাদের জন্য 90 নাম্বার, 100 তো নয়। ওই 10 নাম্বার আগেই বাদ দাও। এবার দেখো পুরনোদের মধ্যে কি কি, আমি কারোর কোনো একটা পক্ষের হয়ে কথা বলছি না, নতুন পুরনোর কোনো এখানে পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু এটার সত্যি আমরা চাই যে যেটা হবে সমান সমানই হবে, পরীক্ষা সবসময় সমান সমানই হওয়া উচিত। যেরকম সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যেটা সংবিধান মেনে যে রায় দেওয়া, সেখানেও যেমন কোনো কারচুপি হয় না, আইন সবসময় সোজা পথে হাঁটে, সেরকমই পরীক্ষার ক্ষেত্রে এটা হওয়া উচিত। এখানে রাজ্য সরকারের এই সমস্ত প্রহসন, এগুলো সত্যি মেনে নেওয়া যায় না। এবার বিষয় হচ্ছে যে নতুনদের আগে থেকেই শেষ করে দেওয়া হচ্ছে, তারা তো এমনি ভয়ে ভয়ে আগে থেকেই মরে যাবে যে আমরা তো অলরেডি 10 নাম্বার হারিয়ে ফেলছি। এবার পুরনোদের মধ্যে কি কি, দেখো ঘটনা খুব ক্লিয়ার যে 60 নাম্বার তুমি আগে পরীক্ষায় পাশ করবে, তারপর এই গল্পগুলো আছে, ঠিক আছে, তারপরে তোমার ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন, এক্সপিরিয়েন্স, তারপরে সেই দিক থেকে দেখতে গেলে নতুনরা এগিয়ে থাকবে, তারা নিয়মিত পড়াশোনা করেছে, এসএসসি না পড়ুক অন্য কিছু পড়েছে, অবশ্যই ওই নাম্বারটাই তারা এগিয়ে থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এতদিন ধরে দেখে এসেছি যে ইন্টারভিউ প্রসেসে গেলেই দুর্নীতি অনেকাংশে বেড়ে যায়, ইন্টারভিউ প্রসেসে গেলে দুর্নীতি অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে
সেখানেও একটা সমস্যা। একাডেমিক নাম্বার আমি যেমন পাবো, আমি যেমন রেজাল্ট করেছি সেই অনুযায়ী আমি একাডেমিক নাম্বার পাবো, সেখানে আমাকে কেউ কিছু আটকাতে পারছে না, বা সেখানে কোনো কারচুপি থাকছে না, দুর্নীতি থাকছে না। কিন্তু ইন্টারভিউ এর জায়গায় গিয়ে যখন আমরা দেখি ডেমনস্ট্রেশনের জায়গায় বা ইন্টারভিউ এর বোর্ডের প্রশ্ন অনুযায়ী দুর্নীতির সম্ভাবনা থাকলেও থাকতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রেও একটা নতুনদের সমস্যা আছে। এবার রাজ্য সরকার যদি এটাই চায় যে শিক্ষকরাই শিক্ষক হোক আবার, তাহলে তো মিটেই যেত, তাহলে পরীক্ষা নেওয়ার দরকারই ছিল না। কি দরকার ছিল নতুনদের এই বসতে বলে বা তাদের এই সুযোগটা দেওয়ার পর এই প্রহসনটা করার? এটা তো সেই বাচ্চা ছেলেদের খেলাধুলা নয়, এটা পরীক্ষা, চাকরির পরীক্ষা, মানুষের ভবিষ্যতের প্রশ্ন এখান থেকে তৈরি হচ্ছে। এবার দেখো আর একটা বিষয় কি, সেটা হলো এই যে বলছিলাম, দেখো আর একটা কি বলছিলাম, যে পুরনো যে সমস্ত শিক্ষক, পুরনো শিক্ষক বলতে দেখো যারা 2016 সালে যে প্যানেলে চাকরি পেয়েছিল এখন তারা চাকরি হারিয়েছে দুর্নীতির কারণে, তারা এক নাম্বার। আর এক নাম্বার কারা, যারা 2016 চাকরি পায়নি যারা, তারা কোনো জায়গায় কোনো প্যারা টিচার হিসেবে অন্য কোনো জায়গায় কোনো কিছুতে পড়াচ্ছে। এখানেও একটা বিষয় যে এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু তাদেরও অধিকার রইল, গভর্নমেন্ট অ্যাডেড যদি কোনো জায়গায় তারা পড়ায় সেটাও রইল। তাহলে নতুনদের কি থাকছে যারা ফ্রেশার্স? এবার এত কিছুর পর, এত বছর ধরে মামলা চলার পরে যখন একটু আমরা আলোর সন্ধান দেখছি, ব্যাস তখনও আবার এক সমস্যা এসে জুড়ে বসছে। কিছুতেই এই সমস্যার সমাধান হচ্ছে না। এবার সত্যি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই 10 নাম্বার এক্সপিরিয়েন্সের উপর এরকম ভাবে দিয়ে দেওয়াটা। একই সাথে এটাও বলি যে 10 করে ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের ওই নাম্বার বাড়ানোর জন্য খুব একটা পক্ষপাতী আমি নই। তারপরেও যদি দেখা যায় ওকে ঠিক আছে 10 নাম্বার ডেমনস্ট্রেশন, তুমি আরো নিজেকে বেটার করে রেডি করো, আরো ভালো তোমার পারফরমেন্স থাকুক, ঠিক আছে। আর যদিও বলা হয়েছে যে ভিডিওগ্রাফি রাখা হবে, ভাইভার ভিডিওগ্রাফি রাখা হবে ইন্টারভিউয়ের, তাহলে সেখান থেকে একটা নিশ্চিত তাও মানে ভয়ের সম্ভাবনাটা কম। কিন্তু এই জায়গাটায় এই 10 নাম্বার এটা সত্যিই মেনে নেওয়া সম্ভব নয়। এবার এই যে আমি বললাম মেনে নেওয়া সম্ভব নয়, একটার পর একটা মানুষ হয়তো অনেক কথা বলবেন, কিন্তু আমি পুরনো যে সমস্ত শিক্ষক চাকরি হারিয়েছিলেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখুন, একটা কথা খুব সত্যি, আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে যোগ্য শিক্ষকদের জন্য খারাপ লাগছে, তারা এত পরিশ্রম করে চাকরি পেয়েছিলেন, এতদিন পর তারা চাকরি হারাচ্ছেন, খারাপ লাগছে। এবং আমি একথাও বলেছিলাম রাজ্য সরকারের হাতের কাছে খুব সহজ একটা পদ্ধতি আছে, যোগ্য শিক্ষককে যদি প্রমাণিত হয়, কোর্ট যদি মেনে নেয়, সুপ্রিম কোর্ট, তাহলে অবশ্যই যোগ্য শিক্ষকদের চাকরি থাকুক আর শূন্য পদে নতুনদের নিয়োগ হোক। একদম সহজ কথা তো, এখানে তো কোনো জটিলতা নেই। কিন্তু জটিলতা ছাড়া তো আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলতে পারে না, সেই জন্যই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এবার যদি নতুনদের কথা বলি, তাদের জীবনের ট্র্যাজেডিও কিন্তু কম নয়। 10 বছর ধরে তারা বসে আছে, একটাও এসএসসি পায়নি, তারা বসে আছে। তারাই বা কি করবে? তারাও তো স্বপ্ন দেখেছিল যে আমরা শিক্ষকতা করব, বিএড ফিএড করে তারা বসে আছে। সুতরাং তাদের জীবনেও ভয়ঙ্কর ট্র্যাজেডি আছে। নতুনদের এইভাবে শেষ করে দেওয়াটারও আমি পক্ষপাতী হতে পারছি না। তাদের এই রকম ভাবে আগে থেকেই পরীক্ষা কবে হবে না জানানোর আগে থেকেই এমনই একটা গেজেট দেখতে পেলাম যেখান থেকে অলরেডি দেখা যাচ্ছে কি আবার এই কেসের দিকে ধাবিত হচ্ছে বিষয়টা, এবং একটা কেস অলরেডি হয়েছে। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যদি আমরা সেই নির্দেশনামাগুলো পড়ে থাকি, সেখানেও আমরা দেখব যে কোন রকম এই নিয়মবিধি পরিবর্তনের কথা কিন্তু নেই। নিয়মবিধি পরিবর্তন করা সম্ভব নয়, যায় না, কিন্তু সেটা হয়েছে। এইবার সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী পরীক্ষা তো হবেই, পরীক্ষা হতে বাধ্য। এখন একটা জিনিসই দেখার বিষয় যে 2016 সবকিছু মেনেই পরীক্ষা নেওয়া উচিত, আশা করা যায় সেটাকেই ফিরিয়ে আনতে বাধ্য রাজ্য সরকার। আপাতত এইটুকুই তোমাদের এই ইনফরমেশনটা আমার দেওয়ার ছিল। আমার দেরি হয়েছে, আমি গতকাল তোমাদের এই বিষয়টা নিয়ে বলতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করো। আমার পিএইচডির প্রি সাবমিশন ছিল, তাই আমার দেরি হয়েছে একটা দিন। তো এইটুকু শুনে রাখো, নিজেদের প্রিপারেশন জারি রাখো। পরীক্ষা কিন্তু হবে বাবা, পরীক্ষা হবে, পরীক্ষা হতে বাধ্য। আর এতদিন পর সুযোগ পেয়েছো,
কোথায় কি হচ্ছে, কোথায় মামলা হচ্ছে, কেস হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এইসব চক্করে না পড়ে পড়াশোনা করো। যেহেতু সুপ্রিম কোর্টের কোন রকম কোনো এরকম নির্দেশনামা নেই, সুতরাং রাজ্য সরকারকে আবার ঠিক সোজা পথেই হাঁটতে হবে। সোজা পথেই হাঁটতে হবে। যতই ষড়যন্ত্র করে বেঁকে বুকে কথা বলুক, কিন্তু সেই লাইনেই ফিরে আসতে হবে আবার। সেই জন্য তুমি আগে থেকে তৈরি থাকো, তোমার প্রিপারেশন কিন্তু তুমি জারি রাখো। যারা পড়াশোনা শুরু করে দিয়েছো আগে থেকেই, যখন থেকে খবর পেয়েছো যে এসএসসি হতে পারে, সেই সময় থেকেই তোমরা শুরু করে দিয়েছো যারা পড়াশোনা, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন পুরনো প্রত্যেককেই বলছি, যে সমস্ত চাকরি হারা শিক্ষকরা আছেন তাদেরকেও মানসিকভাবে প্রস্তুতি নিতে বলছি। এই জন্যই, কারণ কোনো কোনো সময় আমরা দেখেছি যে দুর্নীতিকে আটকাতে গিয়ে আমাদের সবাইকে সহযোগিতা করতে হয়। তো সেই জায়গাতেই আপনাদের প্রত্যেককেই বলবো, যারা আমার ভিডিওটা দেখেছেন বা দেখছেন, সবাইকেই বলছি যে নিজেদের মানসিকভাবে তৈরি করুন। আর নতুনরা তো অবশ্যই, যে ভাবছো কবে কি করব, এখন কি আবার মামলা হবে, তাহলে আমি পড়বো না, আমি পড়ে কি করব, সে যা ইচ্ছায় করো, তার জীবনের সিদ্ধান্ত তার নিজের হাতে। কিন্তু যে পড়াশোনা শুরু করে দিয়েছো তাকে আগামীর জন্য বেস্ট অফ লাক। তুমি অবশ্যই সাফল্য পাবে, পরিশ্রম করো, সফলতা তোমার আসবে। একটা বিষয় মাথায় রাখবে, ঘুমন্ত সিংহের মুখে হরিণ নিজে থেকে এসে পড়ে না। ঘুমন্ত সিংহের মুখে হরিণ নিজে থেকে এসে পড়ে না, তাকে কি করতে হয়? পরিশ্রম করতে হয়। সেটা তোমাকেও করতে হবে, সবাইকে করতে হয়। সুতরাং নিজের প্রস্তুতি একেবারে সিস্টেমেটিক্যালি, যেরকম মক টেস্ট দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু নোটস রেডি করা থেকে শুরু করে, তুমি পারলে ছোট ছোট করে নোট করো এবং সেই পুঙ্খানুপুঙ্খভাবে টেক্সটগুলোকে পড়ে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কালেক্ট করো। বেশি বেশি করে পরীক্ষা দাও, কোন পোর্শনগুলো থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে প্রিভিয়াস ইয়ার দেখো, সেগুলো দেখে দেখে নিজেকে রেডি করো। আর দেখো, ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন, যদি এই প্রসঙ্গটাতে আসিও, ইন্টারভিউতে এমনি আগেও ছিল 10 নম্বরের ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন তোমাকে রেডি করতে হয়। এবং সেই ক্ষেত্রে তোমরা যদি চাও, বৈঠকি ইনস্টিটিউশনের যে ফ্রি গ্রুপগুলো আছে, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপগুলো আছে, সেখানে জয়েন হয়ে থাকবে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওর লিঙ্কগুলো, অথবা তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেখানেও তোমাদেরকে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। সেখান থেকেও তোমরা জয়েন করে এই ইন্টারভিউ যে সেশনগুলো আমাদের হয়, যেগুলো হবে, সব সেগুলো তোমাদেরকে আমরা পাঠিয়ে দেব এবং তোমরা সেখানেও জয়েন করতে পারবে। লিঙ্কগুলো দিয়ে দেবো ওই গ্রুপগুলোতে, ঠিক আছে? সুতরাং আর দুশ্চিন্তার কারণ নেই। আপাতত নিজের পড়াশোনা এখন শুরু করো, নিজেকে তৈরি করো। আর যদি এই গেজেট নিয়ে কোনো রকম কিছু তোমার ডাউট থাকে, সেই জন্যই তোমরা দেখতে পারো, সিমন স্যার একটা ভিডিও করেছেন, ভিডিওটা আপলোড করা আছে ইউটিউবে, সেখানে গিয়ে তোমরা এই গেজেট সম্পর্কিত সমস্ত বিষয় দেখে নিতে পারবে। এবং আপার প্রাইমারিও যে গেজেট প্রকাশিত হলো, সেটা নিয়েও স্যার খুব সুন্দর ভিডিও করেছেন, সিমন স্যার, সেটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমাদের কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা কারণ নেই, সবাই বুঝতে পেরেছেন আমার কথা, বা সবাই বুঝতে পেরেছো আমার কথা। তাহলে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো।